দেখবেন অনেক ক্ষেত্রেই এই ব্যাপারটা আমরা শুনেছি যে অনেক সময় ছোট বাচ্চারা এমন অনেক কিছুই দেখতে পায় বা বুঝতে পারে যেটা আমরা বড়রা বুঝতে পারি না। ধরুন আপনার বাড়িতে আপনার বাড়ির বাচ্চাটা এমন কিছু দেখতে পাচ্ছে এবং আপনি সেটা পাচ্ছেন না। কেমন হবে ব্যাপারটা একবার ভেবে দেখুন। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি নতুন বছর সবার সুন্দরভাবে শুরু হয়েছে, সবার শরীর ঠিক আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই প্লিজ একটুখানি নিজের খেয়াল রাখবেন। এবং প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য রয়েছে দুখানা এক্সপিরিয়েন্স, দুখানা অভিজ্ঞতা আমি আপনাদের শোনাবো। তবে তার আগে রোজকার মতো যদি আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, সেটা খুব সহজেই করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি আমার সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকে বেসিক্যালি আপনাদের জন্য রয়েছে দুজনের অভিজ্ঞতা, এক প্রিয়ার অভিজ্ঞতা এবং তার সাথেই অভিরূপার অভিজ্ঞতা। প্রথমেই আমরা শুরু করব প্রিয়ার অভিজ্ঞতা দিয়ে। প্রিয়ার জীবনে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটার খানিকটা আন্দাজ আপনি শুরুতেই পেয়ে গেছেন। কথা বাড়াচ্ছি না, বাকিটাও আমি আপনাদের শুনিয়ে ফেলছি। হাই দাদা, আমি প্রিয়া শ্যামবাজার থেকে বলছি। তুমি আশা করি এখন ভালো আছো। আমার সাথে এর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা তুমি শুনিয়েছো, থ্যাংক ইউ সো মাচ দাদা। আচ্ছা, প্রিয়া যে অভিজ্ঞতাটার কথা বলছেন সেটা কিন্তু আমি শুনিয়েছিলাম 43 নম্বর এপিসোডে। আমি ছোট্ট করে বোঝার সুবিধার্থে আপনাদের জানিয়ে রাখি যে কী ছিল সেই অভিজ্ঞতা। বেসিক্যালি প্রিয়া যখন অন্তঃসত্ত্বা ছিলেন 9 মাসের, সেই সময় রোজ রাতে প্রিয়ার মনে হতো যে কোনো একটা বাচ্চা ছেলে তার গায়ে হাত দিয়ে তাকে ডাকছে। প্রথম প্রথম মনে হতো যে ব্যাপারটা হয়তো ভুল, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে ব্যাপারটা ভুল নয়। এই পুরো অভিজ্ঞতাটা আপনি শুনতে পারেন 43 নম্বর এপিসোডে। যাই হোক, এরপর কী হয়েছিল সেটা আমি আপনাদের শোনাই। তো যেমনটা বলেছিলাম যে প্রথম প্রথম ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু তারপরে আবার সেই ভয় কিন্তু আমাদের মধ্যে দেখা দেয়। দাদা, রোজ সন্ধ্যে 6টার পর থেকে আমার বাচ্চা ভীষণভাবে ঘ্যান ঘ্যান করত, কাঁদতো, বিরক্ত হয়ে থাকতো আর আলমারির মাথার উপরের দিকে চেয়ে থাকতো। আচ্ছা, আমি বলে রাখি, আমার আলমারিটা আমাদের বিছানার ঠিক বাঁ দিকে। মানে আমি আমার বাচ্চাকে যে দিক করেই শোয়াই না কেন, সে সবসময় আলমারির দিকে চেয়ে থাকতো। আর যখনই তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিতাম, সে আবার কাঁদতে শুরু করত। আচ্ছা, আরও একটা ঘটনা আমি জানিয়ে রাখি। আমরা তো ভাড়া বাড়িতে থাকতাম, তো আমার বাচ্চা বেশিরভাগ সময় আমাদের বাড়িওয়ালার ঘরেও থাকতো। এবার মাঝে মাঝেই এমন হতো, প্রথমে কিন্তু হতো না, পরের দিকে এমন হতো, আমার বাচ্চা যখনই ওদের ঘরে থাকতো খুব চিৎকার করে কাঁদতো, আর এমন করে কান্না করত যে কোনোভাবেই তার কান্না থামানো যেত না। আমি যখনই তাকে দৌড়ে গিয়ে ওপর থেকে নিচে নিয়ে আসতাম, তার কান্না থেমে যেত। এবং এমন একটা ব্যাপার হতো, তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে একটু আগে কান্না করছিল। এবার নিচে নিয়ে এলেও সমস্যা, সে আবারও সেই আলমারির দিকেই চেয়ে বসে থাকত। এইসব যেহেতু অনেক দিন ধরে চলে, আমি না ব্যাপারটা বুঝতে পারছিলাম না কেন হচ্ছিল। আমি আর অপেক্ষা না করে শম্পা, মানে আমার সেই ছোটদিকে আবার পুরো ঘটনাটা জানাই। ছোটদি আবার সেই মায়ের কাছে যায় এবং গিয়ে আমায় ফোন করে বলে যে, বোন শোন, সে এখনো যায়নি, তোর ঘরেই আছে, আর এবার তোকে নয়, তোর বাচ্চার ওপর নজর পড়েছে। আর হ্যাঁ, তোর বাচ্চা আলমারির ওপরের দিকে তাকিয়ে থাকে, কারণ সেইখানেই নাকি সে বসে থাকে। যদিও তোদের কোনো ক্ষতি সে করতে পারবে না। মা এখান থেকেই যা করার করে দিয়েছে, আর মা তোকে কিছু পাঠাচ্ছে, সেগুলো পড়িস। বলতে নেই দাদা, মায়ের পাঠানো সেই জিনিসগুলো, আমি সেই জিনিসগুলোর নাম বলছি না, কিন্তু সেই জিনিসগুলো গায়ে পড়ার পর থেকেই
আমি এবং আমার বাচ্চা কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমার বাচ্চা এখন একদম ঠিক আছে। এখন আর ও আলমারির দিকে তাকায়ও না। তাকে এখন যেভাবেই শোয়াই, যেভাবেই বসাই, সে কিন্তু আলমারির ওপরের দিকে আর তাকায় না, আর আগের মতো কান্নাও সে করে না। এই যে সব ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল, বা যা যা আমার সাথে ঘটেছে, যাদের সাথে এমন ঘটনা ঘটে তারাই শুধু বোঝে যে কতটা ভয়ানক হতে পারে একটা ব্যাপার। আমার সেই প্রেগনেন্সির সময় থেকে এমন ঘটনা ঘটতে শুরু করে, এবং তারপরেও অনেকটা সময় পর্যন্ত এর রেশ থেকে যায়। তাই সমস্ত প্রেগনেন্ট মায়েদের একটাই কথা বলতে চাই, কখনোই ভোর দুপুরে বা সন্ধেবেলায় বা শনিবার এবং মঙ্গলবার কোনো রকম দরকার ছাড়া বাড়ি থেকে যাতে না বের হয়। আর যদি বেরোতেও হয় তাহলে চুল খোপা করে এবং তার মধ্যে একটা পেরেক গুজে বেরোনো উচিত। এটা আমার কথা নয়, আমার সেই মায়ের কথা। শুনলেন প্রিয়ার জীবনের অভিজ্ঞতা। যারা প্রিয়ার আগে কি ঘটেছিল এর আগে, ওই এপিসোড 43, 43 নম্বর এপিসোড যারা শুনেছেন তারা তো জানেন। যদি আপনি এখনও শুনে না থাকেন, এখানেই পজ করতে পারেন, গিয়ে শুনতে পারেন, আর না হয় এই এপিসোডটা পুরোটা শুনে তারপরে 43 নম্বর এপিসোড শুনতে পারেন। কথা দিচ্ছি প্রচণ্ড ভয় লাগবে। প্রিয়ার অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই নিজের মতামত শেয়ার করবেন, কমেন্ট সেকশন কিন্তু খোলা রয়েছে। চলে যাব আজকের পরের অভিজ্ঞতায়। পাঠিয়েছেন অভিরূপা রূপ চ্যাটার্জি, এবং অভিরূপা কলকাতার একটা ঘটনা লিখে পাঠিয়েছেন, এবং তিনি যে জায়গার ঘটনা লিখেছেন সেই জায়গার ব্যাপারে আরও অনেক ঘটনা কিন্তু শোনা যায়। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না, কিন্তু শোনা যায় অনেক ঘটনা। কোন জায়গা, কি ঘটনা, চলুন শুনিয়ে ফেলি। জায়গাটা রবীন্দ্র সদনের আশেপাশে, আমি ক্লিয়ার করে বলছি না। তো ওখানে সবাই আড্ডা মারে, বন্ধুরা, কাপলরা। আমরাও সেখানে যেতাম প্রত্যেক শনিবার আর রবিবার। আমি যে সময়ের কথা বলছি সালটা 2016। তো সেদিন আমি আর আমার খুব কাছের এক বন্ধু ওই জায়গাটায় গেছি ছুটির দিনের বিকেলটা আড্ডা মেরে কাটাবো বলে। যথারীতি সেখানে ওই আড্ডা দিতে দিতে সন্ধে হয়ে যায়, এবং ওখানে সন্ধে পর্যন্তই বসা যায়। আমি যে সময়কার কথা বলছি তখন ওই 8টা, 8:30 পর্যন্ত বসা যেত। তো আমরা যেখানে বসে আড্ডা দিচ্ছি তার ঠিক উল্টো দিকেই একটু দূরে জঙ্গলাকীর্ণ কিছু জায়গা ছিল, যেখানে বেসিকলি কাপলরাই বসত। তো সন্ধ্যের পর সেখানকার সিকিউরিটি গার্ড এসে টর্চ মেরে তাদেরকে তুলে দিত। তো সেদিনও এর কোনো ব্যতিক্রম হয়নি। সেখানকার গার্ডরা এসে সবাইকে টর্চ মেরে তুলে দিচ্ছে, এবং আমি আর আমার যে বন্ধুটি আমার সাথে ছিল, আমরা দুজনেই প্রায় একসাথে দেখতে পাই যে একটু জঙ্গল ঘেঁষে একটা কাপল বসে আছে বেশ অদ্ভুতভাবে। আমি আমার সেই বন্ধুটিকে বলি যে, দেখ, গার্ডরা সবাইকে টর্চ মেরে তুলছে, কিন্তু কই ওদের গায়ে তো আলো লাগছে না। আমি এটাও জানিয়ে রাখি যে ওই কাপলের মধ্যে মেয়েটা সাদা রঙের চুড়িদার পরেছিল, আর ছেলেটাও একটা হালকা রঙের শার্ট পরেছিল। আমার স্পষ্ট মনে আছে, যদিও এত পরিষ্কার আমাদের দেখার কথা নয় কারণ সন্ধে হয়ে গেছিল, কিন্তু তাও সেম ঘটনাটা আমরা দেখেছিলাম। তো যাই হোক, ওই মুহূর্তে যখন গার্ডগুলো এগিয়ে আসতে থাকলো, বাকি যারা সেখানে বসেছিল তারাও কিন্তু সেখান থেকে আস্তে আস্তে উঠে ওই জঙ্গলাকীর্ণ জায়গা থেকে বেরিয়ে গেল। কিন্তু এই যে কাপলটা, এদের গায়ে টর্চের আলো কিন্তু একেবারেই লাগছিল না। তারা যেখানে বসেছিল ঠিক সেভাবেই বসেছিল, একটুও নড়ছিল না। এবার ইন্টারেস্টিংলি, ওদের সামনে গিয়ে গার্ডগুলো দাঁড়ালো, এদিক ওদিক তাকালো, কিন্তু তারপর সেখান থেকে চলেও গেল। এই পুরো বিষয়টা আমি আর আমার বন্ধু সামনের উল্টো দিকের যে সিঁড়ি ছিল সেখানে বসে বসে সবটা দেখছিলাম। আমরা প্রচণ্ড অবাক হই এবং নিজেদের মধ্যেই কথা বলার জন্য একে অপরের দিকে তাকাই, এবং 1 সেকেন্ডের মধ্যেই আবার আমরা সামনের দিকে তাকাই।
কিন্তু এবার মুখ ঘুরিয়ে আমরা সেখানে আর সেই কাপলটাকে দেখতে পাই না। কিন্তু অত তাড়াতাড়ি ওখান থেকে কারোর সরে যাওয়ার সম্ভাবনাই ছিল না। জানি না মানুষ মূর্তি নাকি ছায়া মূর্তি, ওদের যদি ওখান থেকে বেরোতে হয় তাহলে সামনে দিয়েই বেরোতে হবে, কারণ পেছন দিকে ভিক্টোরিয়ার বিশাল উঁচু পাঁচিল, আর সামনে দিক দিয়ে বেরোনো ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যদি ওরা সামনে দিক দিয়ে বেরোয় তাহলে মুখ ঘুরিয়েই আমরা তাদের দেখতে পেতাম যে অন্যদের মতো তারাও বেরিয়ে আসছে। কিন্তু ওই নিজেদের মধ্যে কথা বলে সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে আর তাদেরকে দেখতে পাইনি। কিন্তু এটা সম্ভব হয় কি করে? এমনও না যে আমরা কোনো ভুল দেখেছি। আজও ভুলতে পারি না সেই সন্ধ্যেটার কথা। কটাই বা বাজে? 7:30 কিংবা 8:45। জানি না কতটা লিখে বোঝাতে পারলাম, কিন্তু এটা আমার আর আমার সেই বন্ধুর নিজের চোখে দেখা অভিজ্ঞতা। ধন্যবাদ। দেখুন, আমরা যদি কোনো জঙ্গলে যাই বা ভাঙা পুরো বাড়িতে যাই, সেখানে গিয়ে নিজের মনটা এমনি বদলে যায়। সেখানে গিয়ে একটু ভুতুড়ে ব্যাপার স্যাপার এক্সপিরিয়েন্স করার একটা ব্যাপার থেকেই যায়। হয়তো আমরা কিছু এক্সপিরিয়েন্স করব ভাবি, কিন্তু এমন কোনো জায়গা যেখানে ভিড়ভাড় রয়েছে, যেখানে আরও অনেক মানুষ রয়েছে, রোজ যাতায়াত করে, সেখানে যখন এমন কোনো ঘটনা ঘটে, ব্যাপারটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং। আর আমার পার্সোনালি মনে হয় সব কিছু কিন্তু সবসময় মনের ভুল হয় না। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। এই ছিল আজকের দুখানা এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করুন, এবং তার সাথেই আপনারা যেভাবে নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছেন, আপনাদের অভিজ্ঞতা না আসলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটাকে, আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই নিজেদের এক্সপিরিয়েন্স আরও বেশি করে শেয়ার করুন। শুধু যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স হতে পারে, ভালোবাসা হতে পারে, মন খারাপ হতে পারে, ভয়, কিংবা যে কোনো রকম হতে পারে এমন কোনো এক্সপিরিয়েন্স যে আপনার মনে দাগ কেটেছে, সেটাও পাঠাতে পারেন। যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি কিন্তু শেয়ার করতে পারেন, রেকর্ড করতে পারেন, কিংবা লিখতে পারেন। আমি সেটা আপনার হয়ে পড়ে শোনাবো। কোথায় পাঠাবেন? আপনি আমার ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারেন, ইনস্টাগ্রামেও পাঠাতে পারেন, কিংবা আপনি আমায় ডিরেক্ট মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আজকের মতো আড্ডা গল্প এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই প্লিজ নিজের খেয়াল রাখুন, এবং নিজের শরীরকে কিন্তু একেবারেই খারাপ হতে দেবেন না। থ্যাংক ইউ।